আমন্ত্রণ ২১শে রাতে আমাদের আজকের বিষয় কি হবে শেষমেশ। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ দেখার জন্য। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার আছে। আজকে আমরা সারাদিন ভরই দেখেছি যে ঢাকা শহরে ছাত্রদের যে আলাদা বিশ্ববিদ্যালয় সেটির দাবিতে তারা বিক্ষোভ করেছেন এবং সেই তীব্র যানজটের বিষয়টি আছে। রাজনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু বিষয় আমরা দেখেছি যে সমঝোতার বিষয়টিতে ছিল, যেটা জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় যে জোটের সেই জোটের ব্যাপারে সংবাদ সম্মেলন করার কথা ছিল, যে সমঝোতার ভিত্তিতে যে আসন বন্টনগুলি হওয়ার কথা ছিল সেই সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। আপনাদের দুজনের কাছেই আমার একই প্রশ্ন। আসলে নির্বাচন নিয়ে খুব বেশি দিন নেই, এখনও মানে 1 মাসের খুব কম সময় নির্বাচন আছে। আজকেও প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখেই হবে, আগেও নয় পরেও নয়। কিন্তু কেউ কেউ বলছেন যে একটি সংশয়ের জায়গা দেখছেন, আশঙ্কার জায়গা। কেন সেটি? আমি দেখেন বিলেতে বসবাস করি প্রায় 36 ইয়ার্স ধরে আর কি। তো গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশে আছি। তো আমি 91 এবং 96 যে নির্বাচন হয়েছিল সেটা আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, ভোট দিয়েছি, ক্যাম্পেইন করেছি। বিগত 2-3টা নির্বাচন যদি বাদই দেন, তো ওই দুটি নির্বাচনে অত্যন্ত চাঞ্চল্য ছিল। গ্রামে গঞ্জে শহরে মানুষের একটা উৎসবমুখর পরিবেশ ছিল। এবার কিন্তু আমি সেটা অনুপস্থিত দেখেছি। আমি গ্রামে গঞ্জে, সিলেটে, ঢাকায় বিভিন্ন জায়গায় কথা বলেছি, ইভেন সরকারের অনেক উঁচু পর্যায়ে কথা বলেছি। কি বলছেন? কিছু কিছু ব্যক্তিদের এখনো মনের সন্দেহে আমি দেখতে পেরেছি যে আদৌ কি নির্বাচন হবে না ডিলে হবে। কি বলছেন তারা? কিন্তু কারণটা তারা খুব ব্যাখ্যা করতে রাজি নন। কিন্তু আমি মনে করি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, মাঝে মধ্যে বড় ধরনের ঘটনা আমরা হঠাৎ করে দেখি। এরপরে পলিটিক্যাল পার্টিসগুলা যেভাবে ক্যাম্পেইনে তৎপরতা দেখানোর কথা ওইটা সম্ভবত উপস্থিত না। তো সব কিছু মিলিয়ে কিছু লোকের, আমি সবার না, নির্বাচন তো ট্রেন আমরা শুরু করে দিয়েছি, সুতরাং নির্বাচন তো হতেই হবে এবং নির্বাচন হওয়া দরকার দেশের জন্য, অর্থনীতির জন্য, স্থিতিশীলতার জন্য। কিন্তু একটা অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। এবং ডক্টর ইউনূস বলেছেন, প্রায় সময় বলে থাকেন এবং বলেছেন একটা ইতিহাসের সেরা নির্বাচন উনি দিতে চান। তো আমরা তার কথায় আস্থা রাখতে চাই। কিন্তু নির্বাচনটা একার পক্ষে, সরকারের পক্ষে বা একটা স্টেক হোল্ডারের পক্ষে কিন্তু সম্ভব নয়। সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যাতে করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত, বিশেষ করে আর্ম ফোর্সেস, তাদের একটা বিরাট রোল প্লে করার স্কোপ আছে। তো আমরা চাই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন। কারণ প্রায় 17 বছর 2-3টা নির্বাচনে ভোট দেওয়ার সেই স্কোপ ছিল না। যার বয়স ছিল 18, তার 35-34 হয়ে গেছে, ভোট কি জিনিস এখনো দেখে নাই। অথচ সাংবিধানিকভাবে একটা প্রত্যক্ষ পার্টিসিপেটরি ইলেকশন হওয়া সাংবিধানিক ম্যান্ডেট। তো আমরা চাই সেটা হোক। জি, আপনার কাছে আমি আবার আসবো। আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। কামাল ভাই, কি হবে শেষমেশ? জি, এটি আজকে আমাদের প্রশ্ন। জি জি তো এই প্রশ্নের জবাবে বলতে চাই, যেটা শেষমেশ কি হবে সেটা প্রত্যাশা হচ্ছে নির্বাচন। কিন্তু তার আগেই খালি প্রশ্ন যাচ্ছে, যেটা ব্যারিস্টার নাজিরও বললেন, তিনি একদম একুরেটলি অ্যাড্রেস করেছেন, যে পথে ঘাটে কিন্তু প্রশ্ন আছে নির্বাচনটা কি আসলে হবে। তো আপনি যদি, আমি যেটা করি পাল্টা প্রশ্ন করি যে আপনি কি চাচ্ছেন না হোক, তাতে আবার জবাব দেয় না। অর্থাৎ নির্বাচনটা প্রত্যাশা করে। আবার এটাই তো বাস্তব, আমাদের সামাজিক জীবনে যেই এক বাস্তবতা আমরা ফেস করি বরাবরে, যার যেটা নিয়ে একটু বেশি আকাঙ্ক্ষা থাকে সে এটার কথা বারবার জিজ্ঞাসা করে। আবার এটা নিয়ে তার একটু উদ্বেগও থাকে যে যদি না হয়, তখন যদি প্রশ্ন করেন কেন না হবে, আবারও সে বলে না যদি না হয়। এটা হচ্ছে আকাঙ্ক্ষার বিষয় মূলত। আবার বাস্তবতাও তো আছে। বাস্তবতা হচ্ছে এখনো সামান্য কিছু কাজ বাকি আছে নির্বাচনের। নির্বাচন শুরু হয়ে গেছে, নমিনেশন সাবমিট করা, বাছাই করা, এগুলো নির্বাচনেরই অংশ। বাকি আছে ভোটের অংশটুকু। তার আগে আরেকটু অংশ আছে প্রত্যাহার করা। অর্থাৎ নাটকীয়তা বলেন আর বাস্তবতা বলেন আর ঘটনা বলেন, আগে আরও কিছু রয়ে গেছে। এর মধ্যে কিন্তু টুকটাক শব্দ উচ্চারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর দু একটা থেকে। তারা একটু মনে করিয়ে দিতে চান যে বয়কট বলতে একটা শব্দ আছে, যে এটা না কেউ কোনোদিন না করে বসেন কিনা। কেন আসছে কথাগুলো?
এমন একটা প্রেক্ষাপটে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, বলা হচ্ছে ঐতিহাসিক একটা নির্বাচন তিনি দেবেন, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু ঐতিহাসিক একটা সময় কিন্তু আমরা পার করছি। বাংলাদেশে এই প্রথম যে নির্বাচনে শেখ হাসিনা এবং খালেদা জিয়া একসঙ্গেই নেই, একজন দুনিয়াতেই নেই, আরেকজন দেশে নেই, সাকল্যে দুজনের একজনও নির্বাচনে নেই। বাংলাদেশের মানুষ দুজনকে একসাথে নির্বাচনে দেখেছে, আবার একজন ছিলেন আরেকজন ছিলেন না, এই কিসিমের কয়েকটা নির্বাচনও দেখেছে, কিন্তু এবার একদম নেই। সেটা কিন্তু একটা বড় দাগের ঘটনা। 2 নম্বর ঘটনা ধরেন আপনি 24 পরবর্তী সময়টাই তো একটা ভিন্নতা। বাংলাদেশ এখন হাসিনা মুক্ত, আবার নির্বাচনও হাসিনা মুক্ত, একটা ঘটনা। আবার 24 নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, উচ্চাসা আছে, হতাশাও আছে, কিন্তু 24 কিন্তু ব্যর্থ হয়নি। 24-এর যে ফ্রন্টলাইনাররা অথবা আমরা যাদেরকে এখন এনসিপি বলি মোটা দাগে বলতে গেলে, তাদের ব্যর্থতা আছে, সমালোচনা আছে তাদেরকে নিয়ে, কিন্তু 24 কিন্তু ব্যর্থ হয়নি। 24-কে স্বীকার করেই অথবা বটম লাইন ধরেই কিন্তু সামনে এগোতে হবে। এই এগোবার পথে কেউ 24-এর সামনে আবার 71 এনে একটা, যেটারে পুরানটাকে বলে কাউর বাঁধিয়ে দেওয়া, অর্থাৎ একটা পেজগি বাঁধানো। মোটে 24-এর সাথে 71 সাংঘর্ষিক নয়, দুটার দুই প্রেক্ষিত, দুই প্রেক্ষাপট, আকাঙ্ক্ষায়ও কিছুটা ভিন্নতা আছে। তো ওই ভিন্নতার আলোচনায় আমরা নাই যাই, কিন্তু নির্বাচন যেন হয় সেই প্রত্যাশা সবার। আরেকটা সন্দেহের জায়গা আছে, বেশি বেশি করে বলে। এই বেশি বেশি করে যখন কেউ বলে যে নির্বাচন হবেই, সাথে একটা প্রত্যয় যোগ করে, তো আমরা অভ্যস্ত, কেউ যখন কোনো জিনিসের কথা বেশি গুরুত্ব প্রধান দিয়ে, উপদেষ্টা আজকেও বলেছেন আজও 12 বলেছেন, তারিখের আগেও নয় পরেও নয়, হ্যাঁ, 12 তারিখেই হবে। প্রত্যেক দিনে বলছেন তিনি। আবার নির্বাচনে কে বেশি আন্তরিক, এই একটা প্রতিযোগিতাও কিন্তু শুরু হয়েছে বড় দুটা দলের মধ্যে, অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে। এবং ঠোকাঠুকির পর্যায়ে এক পর্যায়ে বলেই ফেলে যে তারা, যে ওরা নির্বাচন চায় না। এরা আবার বলে যে না, আমরা নয়, ওরা চায় না। এগুলো কিন্তু উল্লেখ করবার মতো বিষয়। তো হতে পারে নির্বাচন ঘনিয়ে আসলে নানানজন কিছু ভুল ধরবে, ত্রুটি ধরবে, কিন্তু আজকে যদি এরকমটা হতো যে 24-এ কার ত্যাগ বেশি, কার তিতিক্ষা বেশি, কার কষ্ট বেশি, ডিবেটগুলো যদি এই নিয়ে থাকতো, সন্দেহ কিন্তু এই জায়গায় যেত না। আবার সবচেয়ে বড় দল যেটা বিএনপির থেকে, তারা কিন্তু প্রত্যেক দিনে মাঝে মধ্যে জামাত ইসলামের নাম উচ্চারণ করছে, মাঝে মধ্যে হয়তো শালীনতার প্রশ্নে নামটা উচ্চারণ করছে না, বলছে একটি দল নির্বাচন ভণ্ডুল করতে চায়। আবার প্রধান উপদেষ্টার গতকালকের বক্তৃতায়ও কিন্তু আছে, তিনি আবার নাম ধরেই বলেছেন, নাম না ধরলেও ফ্যাসিস্ট শব্দটা উচ্চারণ করেছেন, বলেছেন পতিত ফ্যাসিস্টরা নির্বাচন ভণ্ডুল করতে চায়। তো এগুলো একটু একটু কিন্তু মানুষের মধ্যে ভয় জাগায়। তো ভয় জাগায় কোন কারণে? একটা উদ্বেগ তৈরি হয় বলেই। তো এখানে আমাদের ভাবতে হবে যে নির্বাচন যদি আল্লাহ না করুক না হয়, দেশের অবস্থা যে কি হবে। শুধু রাজনীতি নয়, আমরা তো সারাক্ষণ রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতির অবস্থাটা কি হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার কি হবে। 5 আগস্টের আরও ধরেন আপনি অন্তত 8-9 মাস আগ থেকেই কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের অচলায়তন, সেটা আমরা অভিভাবকরা হাড়ে হাড়ে টের পাই। আবার যারা আমরা শিক্ষাঙ্গনের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট, তারাও বুঝি শিক্ষার চর্চাটা কিন্তু নেই। এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে, বলছি পাশ করেছে, এগুলো যে কোন পাশ করে শিক্ষকরা ভালো করে জানেন, অভিভাবকরা একটু একটু টের পান। 5 আগস্টের পর এখন পর্যন্ত, এই 1.25 বছর বা 1.5 বছর পরও আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু এখনও যদ্দূর ছিল তদ্দূরের মধ্যেও নেই। অনেক শিক্ষার্থী তার ক্লাসরুমটা ভুলে গেছেন, অনেক শিক্ষক কিন্তু ক্যাম্পাসেই নেই, তারা যে কোথায় আছেন আল্লাহ মালুম। ওই নিয়ে কিন্তু কোনো তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত আসেনি যে কয়জন ভিসিকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কয়জন ডিপার্টমেন্টাল হেডকে আজকে এতদিন ধরে তিনি নিখোঁজ। এগুলো তো আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা রাজনীতিতে বেশি এমফেসিস দিচ্ছি, দিতে হয়, সময়ের প্রয়োজন। এরপরে আপনি ধরেন অর্থনীতির অবস্থাটা, কথায় কথায় ব্যবসায়ীদেরকেও কিন্তু আমরা চাইলে গালি একটা দিয়ে ফেলতে পারি, কারণ ব্যবসায়ীদের ফোরামগুলো ওই ধরনের স্ট্রং নয় যে তারা তাদের জায়গা থেকে এটার প্রতিবাদ করতে পারেন। প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা, তাদেরও কিন্তু খুব বাজে অবস্থা যাচ্ছে। ব্যবসায়ীদের একটা তালিকা দেওয়া হয়েছে, আমরা গতকালকে দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি তালিকা দেওয়া হচ্ছে এবং অজ্ঞাত আরো 200 জনের নাম। অর্থাৎ এর মধ্য দিয়ে যে কি হবে সেটা আরো ভবিষ্যতের, কিন্তু নগদে যেটা বুঝতে পারছি, মামলা ব্যবসাটা ভালো জমবে। কারণ এমনিতে একটা মামলা বাণিজ্য চলছে দেশে 5 আগস্টের পর থেকে, যাকে তাকে ফ্যাসিস্ট বানানো বা ফ্যাসিস্টের সহযোগী বানানো, আপনার কথায় না মিললেই, আপনার সাথে মতে না মিললেই
তাকে ফেসিস্ট বানিয়ে ফেলা, তো দিয়ে দিলেন মামলা পর্যন্ত কিন্তু শেষ নয়। এরপরে আছে এবার হাজিরার একটা ব্যবসা, জামিনের একটা ব্যবসা, জেল গেট থেকে আবার ধরে ফেলার একটা ব্যবসা, অথবা কোনো রকমে যদি ছাড়া পেয়েও আসলেন আর একটা মামলায় নামটা দিয়ে দেওয়া। ব্যবসায়ীদের বিরুদ্ধে যেটা হয়েছে নির্ঘাত, এতে মামলা বাণিজ্য আরও বাড়বে। অবশ্যই ব্যবসায়ীদের মধ্যে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে সেগুলো তো বিচার হতে পারে, কিন্তু ওইভাবে বিচার না করে একটা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ওখানে মব চালানো, তাদেরকে ফেসিস্টের দোসর সাজিয়ে দেয়া, এটা কিন্তু খুব বাজে প্রবণতা। ওইটার একটা জের আমরা সইছি। কিন্তু আমরা কাঁচা বাজারের সংবাদ পরিবেশন করি, পাইকারি বাজারেরটা করি, কিন্তু এর গোড়াটা যে কোন জায়গায়। আবার আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, আমাদের এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন মহলের সাথে কিন্তু বৈঠক করছে নিয়মিত। একদম ব্যাটারি চালিত রিক্সা যারা চালায় তাদের সাথেও বৈঠক করে। কিন্তু এই পর্যন্ত গত 1.5 বছরে আমরা কিন্তু সুন্দরভাবে দেখিনি যে ব্যবসায়ীদেরকে একটু ডেকে তাদের সাথে একটু কথা বলেছে। এটা কিন্তু নাই, আপনারা খেয়াল করে দেখুন। তাদেরও তো কোনো কথা থাকতে পারে যে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা গালমন্দ দিচ্ছেন, দিতে থাকেন, মামলা দিচ্ছেন, তাও দিতে থাকেন, গুরুতর অপরাধ থাকলে ওইটারও বিচার করতে আমরা থাকেন। বিএনপির সঙ্গে দেখেছি একটি বৈঠক, এটা সরকারি পর্যায়ে। অন্তত ভালো দিক, তারা একটু আশা দেখছে যে স্রোতের মধ্যে তাদেরকে নেওয়া হচ্ছে। কিন্তু তাদেরকে যেভাবে একদম নাপাক বানিয়ে ফেলা হচ্ছে, ফেসিস্ট বানিয়ে ফেলা হচ্ছে, অথচ তাদের প্রোডাক্ট কিন্তু আমরা খাচ্ছি, সেই চিনি বলেন, তেল বলেন। তো যদি না তারা সাবলীলভাবে ব্যবসা করতে পারতেন, এখানে আর একটু সময় যদি আপনি মঞ্জুর করেন, নেপালে অথবা শ্রীলঙ্কাতেও কিন্তু আমাদের স্কেলে একটা বিপ্লব হয়েছে। অথবা যদি বিপ্লব বলতে আপত্তি থাকে, অভ্যুত্থান বলা যায়। আর অভ্যুত্থানও যদি কারো কারো আপত্তি থেকে যে না অভ্যুত্থান বলা যাবে না, তাহলে আন্দোলনে বলেন। এই স্কেলের একটা আন্দোলন হয়েছে। ওই দুইটা সরকারে কিন্তু দ্রুত সময়ের মধ্যে দেশের অর্থনীতিটাকে 1 নম্বর প্রায়োরিটি দিয়েছে, এবং তারা প্রথমেই সহযোগিতা চেয়েছে ব্যবসায়ীদের কাছে। কারণ ব্যবসায়ীদের অর্থনীতি সম্পর্কে, বাজার সম্পর্কে, এমনকি সামাজিক স্থিতিশীলতার প্রশ্নেও তাদের কিন্তু বাড়তি কিছু অভিজ্ঞতা আছে। তো ওই অভিজ্ঞতাটুকু আমরা কাজে লাগাই। কিন্তু কেন যেন রহস্যজনক কারণে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবেদন আছে, নিবেদন আছে, আর বোবা কান্না আছে। কারণ ব্যবসায়ীরা আবার প্রকাশ্যে কানতে পারেন না, কষ্ট পেলেও শুটেড বুটেড থাকতে হয়, সক্ষমতা দেখাতে হয়। তো সরকারের দিক থেকে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে ওইভাবে আদর করা বা কদর দিয়ে ডেকে আনা, গ্রাহ্য করা যেটা, সেটা নাই। বরং সেখানে বিএনপির চেয়ারপারসন একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমি বলতে গেলে বিভিন্ন কর্নারের তিনি ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, এবং তার আগামীর বাংলাদেশে তিনি ব্যবসা বাণিজ্যকে কীভাবে দেখতে চান তাদের মতামত নিয়েছেন, অর্থনীতিকে কীভাবে মূল ধারায় আনতে চান সেটার মতামত নিয়েছেন, গণমাধ্যমের যারা আছেন তাদেরও মতামত নিয়েছেন। এটা কিন্তু ভালো লক্ষণ। তো এই কাজটা শুরু করে যেতে পারতো সরকার, কারণ বিএনপিতে সরকারে নেই, মূল অথরিটি এখানে সরকার। আবার যেখানে সরকারের মধ্যে অর্থনীতি বোঝা পাকা পাকা লোক আছেন, স্বয়ং প্রধান উপদেষ্টাই অর্থনীতির একজন দিকপাল, এরপরে সালেউদ্দিন আছেন, আরও উদ্দিন আছেন, কয়েকজন 3-4 জন উদ্দিন আছেন, তারা এক্সপার্ট অত্যন্ত অর্থনীতির বিষয়ে। কিন্তু অবাক বিস্ময়কর বিষয়, ব্যবসায়ীদেরকে তারা খুব একটা কাছে ডাকছেন না। এটা হলে হয়তো বা আমাদের অর্থনীতির মধ্যে অন্তত গতি প্রবাহটা আরও বাড়ত। জি, ব্যবসা অর্থনীতি নিয়ে অনেক কথা আছে। আমি ব্যারিস্টার নাজির আপনাদের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই একটি ভাইরাল ভিডিও দেখেছেন, পোস্টাল ব্যালটের যে ভিডিও, যেটি নিয়ে বিএনপি অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে কালকে। একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন, এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি। বলা হয়েছে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা কাজটি করছিলেন। আপনি বলছিলেন নির্বাচন নিয়ে আশঙ্কার কথা, সুষ্ঠু নির্বাচন নিয়েও তো একটি প্রশ্ন উঠছেই। অবশ্যই, মানে দেখেন, সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না। সেখানে রাজনৈতিক দল, ভোটার, স্টেক হোল্ডার, ডিপ স্টেট, সরকার, সবার কিন্তু সমন্বিত কোঅর্ডিনেটেড এফোর্টের দরকার। আর বাংলাদেশে আপনার 54 বছরের ইতিহাসে খুব সুখকর ইতিহাস কিন্তু নাই নির্বাচনের ব্যাপারে। আমরা ব্রিটেনে, আমি একটা স্থানীয় সরকারের বারা কাউন্সিলের ডেপুটি স্পিকার ছিলাম, 3 টার্মের সর্বোচ্চ ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। এবং আমার ওখানের যে বাজেট ওই বারা কাউন্সিলের, ঢাকা, উত্তর, দক্ষিণ এবং সিলেট 3টা মিলাইয়া যত, এর চেয়েও বেশি। কিন্তু ওইটা ইলেকশন করতে গিয়ে আমার 50 পাউন্ড পকেট থেকে খরচ করা লাগে নাই। সুতরাং তোলার প্রশ্ন আসে না।
কিন্তু বাংলাদেশে নমিনেশন বাণিজ্য কিভাবে হয় আপনারা ভালো জানেন। বুটের ব্যাপারটা দেখেন, এবার টাকা খরচ করে করলে ওইটা তুলতে হয়, এবং এইটা একটা যেটি আপনার সেখানে প্রয়োজন হয় খুব প্রফিটেবল একটা বিজনেস, মানে নির্বাচন যদি আপনি পাস করতে পারেন তাহলে কয়েক গুণ তুলতে পারবেন। এবং পোস্টাল ব্যালটের ব্যাপারে মানুষের যদি নর্মস আন্ডারস্ট্যান্ডিং ঠিক না হয়, মোরালিটি যদি ঠিক না হয়, একটা চা খেয়ে একটা বিড়ি খেয়ে ভোট বিক্রি করে দিবে, তার ওই আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় তাহলে আপনি কখনো সুন্দর সুষ্ঠু পরিবেশ কিন্তু আনতে পারবেন না। ব্রিটেনে আমরা 7টা থেকে 10টা পর্যন্ত ভোট দেই, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর দরকার নাই, স্কুলের শিক্ষকরা সেটার আয়োজন করে, একটা জাল ভোট দেওয়ার প্রয়োজনীয়তা ফিল করে না তারা, কেউ যায় না, কেউ করে না। এই নর্মস বা এই এনভায়রনমেন্টটা আছে। আর বাংলাদেশে যদি সুযোগ পায় তো নিজেই ভোট দেওয়ার চেষ্টা করবে, মৃত ব্যক্তির ভোট দেওয়া হচ্ছে, আমরা দেখেছি। তো যেটা বলছেন যে দেখেন, রাজনৈতিক দলগুলা অবশ্যই ব্লেম দেবে একে অন্যের, এবং দেওয়া উচিত। পলিটিক্যালি ফাইট হবে। ভোল্টেয়ার বলেছেন যে আই ডু নট এগ্রি হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু মাই ডেথ ইউর রাইট টু সে ইট। আপনি কি বলছেন একমত না, কিন্তু আপনার বলার অধিকার আছে, আমৃত্যু পর্যন্ত আমি সেটা রক্ষা করার চেষ্টা করব। এবং ফাইট তো হবেই, কিন্তু সেই ফাইটটা হবে মেধার যুক্তি দিয়ে, সেটা অবশ্যই কোনো আর্মস দিয়ে নয় এবং মিথ্যা তথ্য দিয়ে নয়। একদল আরেক দলকে দায়ী করতেছে যে তারা চাচ্ছে না, এখন আদৌ কে চাচ্ছে না সেটা হয়তো আরও কয়েক সপ্তাহে ক্লিয়ার হয়ে যাবে। জামাতের কথা আসছে, জামাত এমন একটা পজিশনে বাংলাদেশে আছে, ভোট হলেও তাদের লাভ, ভোট না হলেও তাদের লাভ। কারণ 24 কারণটা কি? কারণটা 5ই অগাস্টের পর জামাতের যে অবস্থান 54 বছরে এভাবে ছিল না। অনেকে তো মাঝে মধ্যে ডিফ্যাক্টো গভর্নমেন্টও বলে, মাঝে মধ্যে অনেক কিছুতে তাদের ইনফ্লুয়েন্স আছে। সুতরাং যদি ইলেকশন না হয়ে 6 মাস, 1 বছর, 2 বছর পিছায়, তাহলে তাদের ক্ষতিটা কি? তারা তো গত 17 বছর কি পরিমাণ এগোনির মধ্য দিয়ে যেতে হয়েছে। আবার যদি ইলেকশন হয়, 54 বছরের ইতিহাসে এত ভালো অবস্থানে জামাত ছিল না। সুতরাং আমি মনে করি না যে জামাত ভোট চাইবে না বা ভোট, এটা পলিটিক্যাল কারণে অনেক ব্লেম গেম হতে পারে। আবার বিএনপির অবস্থান দেখেন, আওয়ামী লীগ অনুপস্থিত, সুতরাং এখন সবচেয়ে বড় দল বাংলাদেশের বলতে হবে বিএনপি। এবং তারেক রহমান সাহেব দেশে আসার পর এবং ম্যাডাম জিয়া মৃত্যুর পর একটা আলাদা ডাইমেনশনে চলে গেছে। সুতরাং তারাও যে ভোট বয়কট করবে বা চাইবে না, আমি মনে করি সেটা না, কিন্তু ব্লেম গেম হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে পলিটিক্যালি আমরা দেখেন ব্রিটিশ পার্লামেন্টে ক্যাট অ্যান্ড মাউস আমরা যুদ্ধ করতে দেখি কনজারভেটিভ লেবার, কিন্তু জাতির বৃহত্তর প্রয়োজনে একই হেলিকপ্টারে তারা প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা যায়। আমরা এই কালচারটা আমরা দেখতে চাই, নিশ্চয়ই আমরা দেখতে চাই। এরপরে সরকার দেখেন আরো ভালো করতে পারতো। যেমন আমার মুস্তাফা ভাই সুন্দর করে বলছেন, প্রফেসর ডক্টর ইউনুস, তার কাছে এক্সপেকটেশন অনেক বেশি ছিল। ইতিহাস জাজ করবে কিভাবে দেশ চালিয়েছেন। 1.5 বছর কিন্তু কম সময় না, 3 মাস হলে আমরা অনেক কিছু মার্জনা দিতে পারতাম। কিন্তু উনি পতিতঝাড়া সাংবাদিক নুরুল কবির যখন তার সাক্ষাৎকার নিলেন যে আপনি কিভাবে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, তো উনি কি উত্তর দিয়েছেন? আমি যাদেরকে চিনি তার নাম দিয়ে দিছি। এটা কথা হলো? আপনার এলাকার, আপনার প্রতিষ্ঠানের, আপনি চিনেন, চিরাং বাড়ি, তাদেরকে দিয়ে দিলেন। 20 কোটি মানুষের মধ্যে 50-60 জন কম্পিটেন্ট লোক বাছাই করে নিতে পারলেন না। জি, সেটি নিয়ে আসলে আলোচনা আছে যে আসলে উপদেষ্টারা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, আমি একটা আধা সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি, যে আইন শৃঙ্খলার যে অবনতিটা আমরা দেখছি, 1.5 বছর কম সময় নেই। আপনি 20,000 লোককে ট্রেন্ড করে আইন শৃঙ্খলা বাহিনীর, পুলিশের তো মোরালিটি একেবারে লো, আপনি দিতে পারতেন। 1.5 বছর কিন্তু কম না। রিক্রুট করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি আপনি প্রতিটি দিকে বিভাগে রাখতেন, তাহলে দেখতেন যে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটাও শৃঙ্খলার অবস্থা উন্নতি হতো। আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে পর্যায়ে। দর্শক একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমেদ এবং সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আমি কামাল ভাইকে দিয়ে পর্ব শুরু করতে চাই। সবচেয়ে বড় একটি বিষয়ে জোট নিয়ে, বিশেষ করে জামায়াত এবং সহ 11 দলীয় জোটের যে বিষয়টি 2-1 দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেটি আজকে একটি নির্ধারিত তারিখ ছিল যে আজকে এই সংবাদ সম্মেলন হবে,
কিন্তু শেষ মুহূর্তে সেই সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। গণমাধ্যমের খবর, বিভিন্ন শিরোনাম আপনিও দেখেছেন, একটি বিষয়ে বলা যায় যে বিএনপি জোটে বলা হচ্ছে অবিশ্বাস, আর জামায়াত জোটে বলা হচ্ছে বিভক্তি। জি, এই জায়গাটা আপনি স্পষ্ট, একেবারে স্পষ্ট। তো জোট শব্দটা ভোটের সাথে জোট ছন্দ মিলে ভালো, ভোট যখন আসে একটা জোট হয়। তো এই জোট নিয়ে আবার আমাদের মধ্যে একটা কথাবার্তা আছে, সারা বিশ্বে আছে। এটা দুই কিসিমের হয়। একটা হচ্ছে একদম আনুষ্ঠানিক, আমাদের এই দেশে কিন্তু নানান সংখ্যা দিয়েও জোট হয়েছে, 4 দলীয়, 20 দলীয়, পরে আর সংখ্যায় কুলানো যায় নাই, সংখ্যায় হেরফের হয়, পরে মহাজোট। গুনার দায়িত্ব আপনার, আপনি গুনে নেন কয়টা আছে ওখানে, আমি নাম দিয়ে দিলাম মহাজোট। তো এই ধরনের জোটের ক্ষেত্রে কিছুটা পরকীয়া ভাব আছে আর কি, যে ঘরেরটা ঠিক থাকলো, বাইরে যা পারলাম করে নিলাম, এটা একটা পরকীয়া। কিন্তু এবারের জোটের ক্ষেত্রে আমরা দেখলাম যে পরকীয়া পার হয়ে কিছু কিছু জায়গায় সেটেল ম্যারেজের মতো অবস্থা, যে নিজের দলও বিলুপ্ত করে দিলাম শুধু একটা মার্কার জন্য। ধানের শীষ খুব বরকতি মার্কা নির্বাচনের মাঠে, এই বরকত খোঁজার জন্য দেখা গেল আমার দলটাই আমি বিলুপ্ত করে দিয়ে ওখানে আমি দল থেকে চলে গেলাম, বা আমি দল থেকে চলে গেলাম, অর্থাৎ নানান চিকন বুদ্ধি করা। 24-এর যে বিপ্লব, ওখান থেকে যদি বটম লাইন ধরে আমরা সামনে এগোতে পারতাম, যার যার একটা মর্যাদা প্রতিষ্ঠার মহাসুযোগ কিন্তু এবার এসেছিল। আমাদের ভোটের রাজনীতিতে কথা একটা আছে, বাস্তবে প্রয়োগ নেই। বলা হয় যে জনপ্রিয়তা থাকলে কলা গাছ মার্কায় দাঁড় হইলেও পাশ করা যায়। এটা কথার কথা, যদিও কলা গাছ নামে কোনো এটি মার্কা নেই। একসময় প্রচলিত ছিল। এবার তো একটা আমরাও কিন্তু আশাও করেছিলাম, বেশ আলোচনাও ছিল যে এবারের নির্বাচনে অনেক স্বতন্ত্র বের হয়ে আসবেন, অন্তত একটা ট্রেন্ড চালু হতে পারত। কিন্তু যে ব্যক্তিকে চেনা, ব্যক্তির গুণকে সম্মান করা, শুধু মার্কারকে সম্মান না করে, কিন্তু ঘুরে ফিরে আমরা কিন্তু পুরনো বন্দোবস্তে আরও নোংরাভাবে চলে আসলাম। অর্থাৎ এককভাবে কেউ সক্ষমতা দেখাবেন, ওই অবস্থাটা কিন্তু আর নেই। আরেকটা জিনিস দেখেন, জোটের ক্ষেত্রে আমাদের জন্য এক পুরনো বন্দোবস্তকে আরও নিম্ন দিকে নেয়ার বাজে কাজটা করে ফেলেছে এনসিপি। তারা কিন্তু এনসিপি নামেও নির্বাচন করতে পারত, দল ঘোষণা না করে যদি এই সার্জিস, হাসনাত বা আক্তার, যারা যে নামগুলো আমরা খুব আলোচনায় আনি, তারা কিন্তু এক একজন নিজ নিজ এলাকায় কিন্তু একটা হাইপ তুলতে পারত। তারা তারকা তো, কিন্তু তারা গেল যে তারা তারকা হতে আর চায়নি। তারা ওই যে সিকি, আদুলি ওগুলোর দিকে চলে গেল এই জোটের ব্র্যাকেটে। অর্থাৎ দেশকে তারা বঞ্চিত করেছে নতুন একটা ট্রেন্ড থেকে, নতুন বন্দোবস্ত থেকে। সেই জায়গায় তারা প্রথাগত রাজনীতিতে চলে গেল। তার উপর আবার যখন আপনি প্রথাগত রাজনীতিতেই থাকবেন, পুরনো ব্যবস্থার মধ্যেই থাকবেন, তাহলে আমাদেরকে নতুন বন্দোবস্তের কথা শোনালেন কেন, আগ্রহ জাগালেন কেন? এটা কিন্তু বিশ্বাসভঙ্গ। নির্বাচনের আগেই বিশ্বাসভঙ্গ করে ফেললেন। এর আগে বলেছিলেন যে তারা কোনো রাজনৈতিক দলে যাবেন না, তখন প্রশ্নটা ছিল এরকম। আর সেটাকে আরও সুন্দর করে বলতে গিয়ে বলছিলেন যে আমরা কোনো দলের লেজুর হব না। একটা পর্যায়ে দেখা গেল তারা শুধু লেজুড়ে থাকেনি, মাথাও আবিষ্কার করে ফেলেছে। তাদের ছাত্র সংগঠনও আছে, বড় সংগঠনও আছে, মাঝ দিয়ে শ্রমিক সংগঠনও আছে। এগুলোর মধ্যে আবার নানান ভাগ বিভক্তি। তো ওই আলোচনা অবশ্যই প্রাসঙ্গিক হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতিতে, যে তারা কতটা সম্ভাবনার ছিল, আর ওই সম্ভাবনাটাকে কতটুকু বরবাদ নিজেরাই করেছে। বড় দুই দলও করেছে আচ্ছা মতো, বিএনপি এবং জামাতে ইসলামী। সকালে এক দল যদি তাদেরকে ডেকেছে, বিকালে আরেক দল ডেকেছে। কেউ মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কেউ পিঠ চাপড়ে দিয়েছে। তো আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলো এটাই করে। আবার এখানে যত না রাজনীতি আছে বা আদর্শ আছে, তার চেয়ে আমি যেটা আমার অবজারভেশন, যে প্রবীণরা নবীনদেরকে একটু কমে সহ্য করতে পারে। সেটা শুধু এই সময়টাই বলে না, যখন এই ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন অথবা নিরাপদ সড়ক চাই আন্দোলন, এসব দিয়ে তো তারা মাঠে আস্তে আস্তে করে এগিয়েছে, তখন কিন্তু ওই সময়ের ক্ষমতাসীনরা তাদেরকে সহ্য করতে পারেনি। তাদেরকে নানান বিশ্রী শব্দ দিয়ে নানান মন্তব্য করেছে। তো এখনও তো আমরা দেখি যে খুব একটা তফাৎ হয়নি। এনসিপি এখন জামাতের সাথে ঘোরাফেরা করছে। জামাতের সেক্রেটারি জেনারেল এই মাসখানেক আগে বলেছিলেন, বাবারে বাপের সাথে হাঁটার চেষ্টা করো না। এটা কিন্তু এক ধরনের গালি। তবু যখন অন্তত বাপ পর্যন্ত রেখেছে, এর নিচে আর নামেনি। এর আগ পর্যন্ত এরা হয়ে গেছিল নাতিপতি, রাজাকারের নাতিপতি। তো এই যে শব্দের প্রয়োগগুলো, এই শব্দের প্রয়োগ দিয়ে কিন্তু মনোজগৎ সম্পর্কে বোঝা যায়। এই যে ইসলামী দলগুলো, শুধু ইসলামী দল না, এর মধ্যে আরো বেশ কিছু দল, এই জোটটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এই দলটাকে এটির ভবিষ্যৎ কি?
আমার অভিজ্ঞতা থেকে দেখি, আমি ইসলামিক যে রাজনৈতিক দলগুলো এই বিটগুলো করেছিলাম 2-2.5 বছর, এতে করে জামাতে ইসলামী সহ অন্যান্য যে ইসলামী দলগুলো এদের সাথে একটু একটু উঠা বসার সুযোগ হয়েছে। তারা মাঝে মধ্যে কিন্তু এক হয়েছেন আগেও, কিন্তু যখনই আবার আলাদা হয়ে যান তখন এক পক্ষ আরেক পক্ষকে মুসলমান মানতে রাজি হন না, আবার মুসলমান মানলেও বলেন যে এরা কাফের। এবার বোধহয় ধর্ম নিয়ে আলোচনাটা এবার আসন সমঝোতা মূল নিয়ে। মূল কথা তো ক্ষমতা, আসন। কিন্তু তার আগ পর্যন্ত তো আপনি তারা মুসলমানে মানলেন না, তার সাথে বসাও নাকি জায়েজ নাই, তার নামাজও ঠিক নাই, নামাজ 4-5 রকমের আছে, তারটা ঠিক নাই। এখন তারা ইসলামের মধ্যেও কয়েকদিন কিন্তু ভাগ করেছেন, সৌদি ইসলাম, মদিনার ইসলাম, মোহাম্মদ ইসলাম। সবকিছুর ঊর্ধ্বে উঠে এবার একটি জায়গায় ঊর্ধ্বে এখনো চাচ্ছিলেন বোধ- তারা যে এক বাক্সে ভোটের কথা অর্থাৎ বলছিলেন। যদি ক্ষমতাটা নিশ্চিত হয় তাহলে তারা একটা জায়গায় আসতে চেয়েছিলেন। আছে মোটামুটি মিলমিশ এখন পর্যন্ত আছে, কিন্তু সকাল সন্ধ্যা গোলমালের খবরও আমরা আপনি কি পাচ্ছি। শেষ পর্যন্ত এটি মনে করেন যে এটি থাকবে? নো, স্থায়িত্ব এটি পাবে না, কারণ তারাও কিন্তু বলছে না যে আমরা স্থায়ী জোট। তারা এর মধ্যে পরিষ্কার করেছে নিজেদেরকে যে এটা নির্বাচনী সমঝোতা, অর্থাৎ ধর্মীয় সমঝোতা নয়, কিন্তু আদর্শিক সমঝোতাও নয়, তো শুধুই ক্ষমতা কেন্দ্রিক। তো এখানে তাদের সবার উদ্দেশ্যে, বিশেষ করে ইসলামী দলগুলো, সেই সাথে এনসিপি, যে বাংলাদেশের রাজনীতিতে যারা কীর্তিমান হয়েছেন, অনেকের আলোচনায় না গিয়ে আমি যদি শুধু বেগম খালেদা জিয়ার আলোচনায় আনি, তিনি কীর্তিমান হয়েছেন কিন্তু ক্ষমতায় আসার আগে, ক্ষমতা ছাড়া, ক্ষমতাহীন অবস্থায়। তাকে যে আপসহীন নেত্রী বলা হয়, তাকে যে দেশনেত্রী বলা হয়, সেটা তখনও তিনি এমপি হন নাই। নন এমপি অবস্থায় সেই খেতাবটা তার ভাগ্যে জুটেছে। আবার যখন তাকে ঐক্যের প্রতীক বলা হয়, এখনও ঐক্যের প্রতীক, তাকে কিন্তু স্বীকার করে সবাই, তখনও তিনি কিন্তু ক্ষমতাহীন, এমপি ছিলেন না, বিরোধী দলীয় নেত্রীও ছিলেন না, বিরোধী দলীয় এমপিও ছিলেন না। অর্থাৎ ভক্তি শ্রদ্ধা পেতে হলে শুধু ক্ষমতায় যেতে হবে, এমপি হতে হবে, এই যে এক মোহ চেপেছে, এটা কিন্তু এবারের নির্বাচনের একটা অন্যতম বাড়তি দিক। জি, আমি আপনার কাছে, এমপি হতেই হবে। কিন্তু আপনি বলছিলেন ক্ষমতার মূল মালিক জনতা, জনগণ যেদিকেই যার পক্ষে থাকে ক্ষমতা তার দিকেই থাকে, যেটি আপনি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটি ঘটেছে, আমরা দেখেছি। আপনার কাছে আমি ব্যারিস্টার নাজির আহমেদের কাছে আসতে চাই। আপনি জোট নিয়ে কথা বলছিলেন যে বাংলাদেশের জোটের রাজনীতির সঙ্গে আপনি ইংল্যান্ডের জোটের কথা বলছিলেন, সেটি একটু আমাদেরকে একটু বলবেন? আমি শুনলাম আমার মুস্তফা কামাল ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর বিশ্লেষণ। দেখেন, আমরা তো গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেন বলি, এবং ব্রিটিশ পার্লামেন্টকে আমরা অনেকটা মডেল হিসাবে দেখি, বিশেষ করে পার্লামেন্টারি সিস্টেমে। ওখানে কিন্তু ইলেকশনের আগে এভাবে জোট হয় না, ইলেকশনের পরে জোট বা কোয়ালিশন হয়। এবং এইটার একটা ফিলোসফিক্যাল কারণ আছে। দেখেন, বাংলাদেশের সংবিধানের 11 অনুচ্ছেদে আছে একটা কার্যকর নির্বাচন হবে। 65 অনুচ্ছেদে আছে জনগণ প্রতিটা নির্বাচনী এলাকায় প্রত্যক্ষভাবে প্রার্থী বা কি বলে আসনে তার এমপি সিলেকশন করবে। তো আপনি জনগণকে তো সিলেকশনের সুযোগ দিলেন না। আর্টিকেল 7 আছে এই রাষ্ট্রের, এই প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। লেট দ্য পাবলিক ডিসাইড, জনগণকে সিদ্ধান্ত দিন কে তার প্রার্থী হবে। একটা আসনে যদি বিএনপি, জামাত, ইসলামী ঐক্যজোট, এই সেই যা আছে সব প্রার্থী থাকে, তো জনগণ বেটার বা বেস্ট প্রার্থীকে তারা বেছে নেবে। এরপরে আপনি ক্ষমতার লড়াইয়ে আপনি কোয়ালিশন করেন, কিন্তু আপনি তো সুযোগই দিলেন না। এবং পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে যেমন মনে করেন একবার ব্রিটিশ পার্লামেন্টে ইলেকশন হলো, তো লেবার এবং লিবডেম অনেকটা তারা ফিলোসফিক্যালি কাছাকাছি, তারা সেন্টার লেফট বা লেফট পলিটিক্স করেন। কিন্তু ইলেকশনের পরে দেখা গেল কনজারভেটিভ পার্টি আগাইয়া আছে, কনজারভেটিভ পার্টি আবার অনেকটা ডানপন্থী দল, কিন্তু ওই ক্ষমতায় যাওয়ার জন্য তারা কোয়ালিশন করলো লিবডেমের সাথে, লিবডেম মিলে তারা সরকার গঠন করলো। এভাবে ইতিহাসে আমরা দেখেছি যে লেবার লিবডেম মিলেও তারা সরকার গঠন করেছে। কিন্তু বাংলাদেশে একটা আজগুবি টাইপের আমরা নির্বাচনের আগে হর্স ট্রেড, এমন কিছু আনহোলি জিনিস ঘটে যেটা গণতান্ত্রিক এথিক্স, নর্মস, মরালিটির বাইরে চলে যায়। আপনি বলছিলেন যে আগে এই যে জোটটা কি সাস্টেইন করবে, আমি মনে করি সাস্টেইন করবে না। কারণ আমরা অনেক সময় দেখেছি যে মানে এমনভাবে অ্যাটাক করা হচ্ছে অন্য দলকে, এবং তারা এখন আছে। এবং আমরা তাও দেখি যে 54 বছরের ইতিহাসে একটা দলের কোনো এমপি প্রার্থী নাই, কিন্তু চট করে মিডিয়া বলে দিল আমরা 143টা আসনে এগ্রিডে আছি। কিসের ভিত্তিতে? তো তাদেরকে একসাথে রাখা অনেকটা হিমশিম খেতে হচ্ছে যারা জোটের প্রধান নাকি। এবং যদি তারা
মনে করেন ভালো পারফরমেন্স করেনও এটা ঐক্য সাস্টেন করবে না। যে কোনো এক সময় দেখবেন যে একটা ছুতো ধরে ডিভাইডেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইভাবে জোট কেন্দ্রিক, যেটা খুব সুন্দর করে বলেছেন যে 20 দলীয় জোট, এরপরে দলের সংখ্যা এমন হয়েছে যে পরে মহাজোট বলতে হয়েছে। গুণে কুলানো এবং যায় না। 1-2টা বা 3টা ম্যাক্সিমাম 4টা দল পরে, আর বাকি দলের নাম যারা পলিটিক্স করেন জোটের মেম্বারও সব বলতে পারবেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে জনগণকে সুযোগ দেন। জনগণ যদি মনে করেন দিলীপ বড়ুয়াকে প্রধানমন্ত্রী চায়, তার দলকে ভোট দিতে চায়, তার দলের সেক্রেটারির নাম আমিও জানি না, তো এটাই তো ডেমোক্রেসি। ডেমোক্রেসিটা হচ্ছে যে জনগণকে দেবেন, এবং রাষ্ট্রের মালিকটা হচ্ছে সংবিধান অনুযায়ী জনগণ। তারা সিদ্ধান্ত নেবে। তারা সিদ্ধান্ত নেওয়ার পর যদি হ্যাং পার্লামেন্ট হয়, তখন তো একদল সরকার গঠন করতে পারবে না, তখন আরেক দল বা দল সমষ্টি নিয়ে তারা সরকার তো গঠন আপনি করবে। যেটি বলছেন সেটির জন্য একটি আস্থার জায়গার দরকার হয়, যে আমি যে জিতবো কি জিতবো না, বা আমার একটি অবস্থান ধরে রাখবো, আমি না জিতি আমার অবস্থান থাকবে না। সেই জায়গা তো আসলে আমরা দেখছি না। না, কিন্তু আপনার যদি জিতার মতো অবস্থা না হয় একটা ফেয়ার ইলেকশনে, তাহলে ওইটা নিয়ে তো আপনি সন্তুষ্ট থাকবেন। সেটি বলছি আমি, যে সেই জায়গাটা আমরা দেখছি না। কর্মতৎপরতা বাড়াবেন যাতে নেক্সট ইলেকশনে আপনি জি। বেটার পজিশনে যেতে পারেন। কিন্তু আপনি দেখলেন যে আপনার দলের সাথে আপনার সাথে কোনো মিল নাই, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আজেবাজে যা আছে সবকে নিয়ে একসাথে জোট করলেন, আস্থাহীনতা সংকট বললেন, বা একসাথে থাকতে পারতেছেন না, ফিলোসফিক্যালি রাইট না এক, তো আপনি শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক পলিটিক্সটা হয়ে গেছে। এবং এইটাও কিন্তু একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যারিয়ার মনে করি। কারণ একে তো আপনি তিনটা টার্মে জনগণ ভোটই দিতে পারে নাই, এখনও কিন্তু ভোট দিতে পারে নাই। আমি তো অনেক জায়গায় দেখেছি, অনেক আসনে, সিলেট সহ অনেক আসনে দেখেছি অত্যন্ত পটেনশিয়াল ভালো উচ্চশিক্ষিত ক্যান্ডিডেট আছে, কিন্তু তাকে বলির পাঠা হতে হয়েছে জোটের কারণে। সেখানে প্রার্থী নাই, তখন তাকে অন্য দলে, এবং তাও আবার কোনো কোনো ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী খাড়া হয়ে গেছে, এবং দেখা গেছে বিদ্রোহী প্রার্থী কিন্তু তার পপুলারিটি আছে, তাকে আবার ডাকাইয়া নিয়ে আসা হয়েছে ঢাকাতে, তাকে কি এটি খুব দেওয়া হয়েছে। কমন একটি দৃশ্য আমরা দেখছি এইটা তো সারা অনেক সময় যে বাংলাদেশে। প্রপার ডেমোক্রেটিক, এটি কিন্তু আমি কোনো জোটের কথা বলবো না, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা বলবো না, এটি কিন্তু সব রাজনীতিক চরিত্রই মানে ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম হয়ে গেছে। না, এটা তো ওই যে একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে যে পলিটিশিয়ানস টেন্ড টু প্রমিস টু বিল্ড এ ব্রিজ হোয়ার দেয়ার ইজ নো রিভার। যেখানে নদী নাই সেখানে ব্রিজ করে দেওয়ার ওয়াদা যারা করেন তারা হচ্ছে রাজনীতিবিদ। তো সেইটা উন্নত বিশ্বের ডেভেলপ ডেমোক্রেসিতে আমরা একটু ভালো স্ট্যান্ডার্ড দেখি, কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের দেশে এসে কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে যায় যে হোস্ট ট্রেডিংয়ের মতো, বেচা কেনার মতো, আদর্শ জলাঞ্জলি দেওয়ার মতো। আপনি পুরো জীবনে আপনি একটা নৈতিকতা ধারণ করে আসলেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য কমপ্লিটলি বিপক্ষের লোককে এনে আপনি জড়ো করে, আপনি জানেন যে ওইটা টিকবে না, দুদিন পর ওটা ভেঙে যাবে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। ইভেন নির্বাচনের আগে, যেমন আজকে একটা জোটের প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এখনও কিন্তু তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আসলেও তারা জোটে ওই দল থাকবে কিনা না, বা ওই দল বা দলসমূহ থাকবে কিনা না। তো এটা হচ্ছে তাদের মানে মেকানিক্স বা তাদের পদ্ধতি। কিন্তু জনগণকে আমরা কি দিলেন? জনগণ তো প্রতিটা আসনে কম্পেয়ার করার মতো, যাচাই করার মতো, আপনি ওয়ান ম্যান শোর মতো হয়ে গেল যে আমরা দিলাম 8 দল 11 দল বা যত দলই হোক, বা যেটা বলছে মুস্তফা একবারে মানে নাম না জানা সব দল মিলে একটা জোট প্রার্থী দিলাম একজনকে। তো জনগণ তো সেটাই কি হবে শেষমেশ, এটি আমাদের আজকে প্রশ্ন, আমরা জানি না। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, আমি কামাল ভাইকে দিয়ে শেষ করতে চাই, কিন্তু তার আগে আমি তথ্য উপদেষ্টার একটি বক্তব্য দিয়ে আমি শেষ করতে চাই। সাবেক তথ্য উপদেষ্টা গতকাল একটি কথা বলেছেন, তিনি অল্প কিছু লোকের সুবিধার জন্য গণ অভ্যুত্থান হয়নি, সবার পরিবর্তনের জন্য হয়েছে, সেজন্য সংস্কার দরকার। বিদেশ থেকে টাকা আনা তো দূরের বিষয়, দেশেই দালালরা সম্পদ গড়েছে, মিডিয়া চালাচ্ছে, সেসবের কোনো পরিবর্তন হয়নি। রাঘব বোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পরিবর্তন হবে না। তিনি আরেকটি কথা বলেছেন, শেষ 4 মাস তিনি কাজ করতে পারেননি বা কাজ করতে দেয়া হয়নি। আরেকটি বলেছেন, পুরনো বন্দোবস্তর কাছে নতুন বন্দোবস্ত হেরে গেছে বা পারেনি। যদি মন থেকে বলে থাকেন, এই বক্তব্যটির জন্য তিনি ইতিহাসে জায়গায় করে রাখতে পারবেন। এটা সত্যি কথা বলার অভ্যাসও লাগে, কিন্তু এখানে প্রশ্ন আছে, ওই যে শেষ 4 মাস তিনি বড় কষ্টে ছিলেন, ওই সময় যদি একটু বলতেন যে আমি বড় কষ্টে আছি, বলেননি কিন্তু। তবে একটা জায়গায় বলেছিলেন ওই 4 মাসের ঠিক আগের সময়টাতে,
যে 5 আগস্টের পরে আমাদের প্রশাসনের যে বড় বড় পদগুলো অর্থাৎ ডিসি, এসপি, ওসি এবং ভিসি, এগুলো খুব ভাগবাটোয়ারা হয়েছে। জামাত কিছু নিয়েছে, বিএনপি কিছু নিয়েছে, সংখ্যা বলেননি, যে তারা কিছু নিয়েছে, আবার ফাঁকে ফুঁকে এনসিপিও টুকটাক নিয়েছে। তো এতে করে আমরা পুরনো বন্দোবস্তের চেয়ে আরও জঘন্য জায়গায় কিন্তু গেলাম। এটা তিনি যেহেতু তথ্য উপদেষ্টার জায়গা থেকে বলেছেন, অবশ্যই এটা একটা তথ্য, মোটা দাগের তথ্য গেল একদিক। দ্বিতীয় দিক, তিনি তো এখন আরও বলতে পারতেন তথ্যের প্রয়োজনে যে তারা একসাথে নিয়েই কেন, যারা এই নতুন বন্দোবস্তের জন্য এগুলেন তারা কত দূর এগোতে পেরেছিলেন, কোন এই জায়গায় প্রশ্ন তো আটকে গেলেন? আমরা তাদেরকে করতে চাই, তাদেরকে আমরা পাই না সবসময়। তারা সামনে আসতে চান না ইদানিং। তাদের মধ্যে একটা প্রবণতা হয়েছে যে দূর থেকে টোকা দিয়ে একটা কথা বলে সরে যাওয়া, পরে আর তাদেরকে কিন্তু গণমাধ্যম ওইভাবে সেটির ব্যাখ্যা বা বিশ্লেষণ আমরা জন্য তাদেরকে পায় না। এটা কিন্তু দুঃখজনক। এটাও পুরনো বন্দোবস্ত, কারণ আমাদের রাজনীতিবিদরা এমনিতে তাদের এই বিষয়ে কোনো লজ্জা শরম নাই। দ্বিতীয়ত হচ্ছে কোনো সওয়াব গুনার বিষয়ে সম্ভবত তারা বিশ্বাস করেন না। সকালে যেটা বলেন দুপুরে আরেকটা বলেন, সন্ধ্যায় গিয়ে আরেকটা বলেন যে রাজনীতিতে শেষ কথা কিছু নেই, রাজনীতিতে এগুলো চলে। তো আপনি ঘরের ভিতরে আপনার বাবা মা, স্বামী, সন্তান, স্ত্রী, পরিবারে যারা আছে তাদের সাথে শুরু করেন তো দেখি। ওইটা সকালে একটা বলবেন, দুপুরে আরেকটা বলবেন, তাহলে কার সাথে করছেন এগুলো? যে যাদেরকে খুব আদর করে মহব্বত করে জনগণ বলেন, জনগণ কি ধরা যায়, ছোঁয়া যায়? জনগণ কারা? উনি নিজে জনগণ না? যাদেরকে বলেন তাদের নামে জনগণ। তো জনগণ কি, এটা কোন কিসিমের জনগণ এটা? যাদেরকে আমরা বলি যে পতিত বা বিতাড়িত আওয়ামী লীগ, তো তাদের ওখানে জনগণ নেই এখনো? তাদেরকে যে একেবারে কি অপ্রাসঙ্গিক করে ফেলা যাচ্ছে? তাদের নেতারা পালিয়েছেন, তারা কিন্তু বাই দ্য নেম অফ জনগণ আমার আপনার ধারে কাছে আছেন। নির্বাচনে তো তারা প্রাসঙ্গিক, সংখ্যায়ও তারা খুব কম হবে সেটা মনে করার কিন্তু কারণ নেই। বরং আমাদের কাছে তথ্য আছে, আজকেও তথ্য আছে, অন্তত 2 জায়গায় আওয়ামী লীগের লোকজনদেরকে তারা বিভিন্ন দলে নিয়ে নিচ্ছেন, তাদের ধারে কাছে যাচ্ছেন, দোয়া খায়ের নিচ্ছেন। তো তাদের দোয়াটা কি ঠিকঠাক মতো আছে? ওই দোয়ায় বদদোয়া হবে না ওই তাদের দোয়া নিলে? তাহলে আপনারা এই চাতুরিগুলো করছেন কেন? ওই ব্যাকরণ একটাই, যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। 24 তো আমাদেরকে এখানে একটা ফুল স্টপ দিয়ে গেছে যে না, রাজনীতিতেও শেষ কথা বলতে কিছু থাকা উচিত এবং থাকতে পারে। কিন্তু তারা নিজেদের সুবিধার জন্য, শুধুই ক্ষমতার জন্য, আর এমপি হওয়ার যে মোহ এবার ভর করেছে, এটাকে মোহ বললে কম বলা হয়, এক ধরনের এডিকশনের মতো, যে এমপি হওয়াই লাগবে, এর আগ পর্যন্ত হবে না। আপনি খেয়াল করে দেখুন, তিনি রাগ করবেন কিনা আমি জানি না, অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ তো এই পদে একজনে পায়, 2-4 বছরে একজনে পায়, কিন্তু তার মধ্যেও মোহ চাপে যে ওই 350 জনের একজন হওয়া লাগবে। একজন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অথবা পুলিশ প্রধান, এটা 3-3.5-4 বছরে একজন হয়, কিন্তু ওনার মধ্যেও মোহ চাপে যে ওই সংসদ ভবনে ওই ক্লাবে যেতেই হবে, ওটা খুব বরকতি ক্লাব। আমাদেরকে দিয়ে এই কথাগুলো যে তারা বলাচ্ছেন, আমরা তো বাধ্য হয়ে বলছি, আমরা তো এই বাংলাদেশ চাইনি, একটা নতুন বন্দোবস্ত তো আসলে চেয়েছিলাম। শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।